অপপ্রচার রুখে দেওয়ার মতো তিস্তা ইস্যুতেও বিস্ময়কর একাট্টা দেখালো বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি যে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বাংলাদেশ একটি গর্বের নাম, একটি মাথা উঁচু করে বিশ্বের মাঝে দাঁড়িয়ে থাকা বর্তমান নতুন স্বাধীনতা অর্জনের দেশ। এই তো 6.5 মাস আগে বাংলাদেশের দামাল ছেলেরা যেভাবে বুকের তাজা লাল টকটকে রক্ত ঝরিয়ে বিজয় ছিনিয়ে আনলো, তা এক বিস্ময়কর ও অভূতপূর্ব ঘটনা। 16 বছর ধরে এক জগদ্দল পাথরের মতো কাঁধে চেপে বসে থাকা পাপিষ্ঠ খুন পাগল রেজিমকে তীব্র আন্দোলনে হটিয়ে দিয়েছে তারা। এ জয় বাংলাদেশের আপামর মুক্তিকামী মানুষের, আর এ পরাজয় ওই হাসিনা গং ও ভারতের শত প্রোপাগান্ডাকে বাংলাদেশের মানুষ মত পথ ধর্ম জাতি নির্বিশেষে একাট্টা হয়ে তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়েছে। একইভাবে তিস্তা নদী সহ অন্যান্য নদীতে পানির ন্যায্য হিস্সা আদায়ের জমায়েতেও এক হয়েছে সেই জনতা। বিস্ময়ের সঙ্গে যা দেখল দেশ বিদেশের মানুষ। জাগো বাহে, তিস্তা বাঁচাও, লাখো মানুষের এমন স্লোগানে তিস্তার বুকে জেগে উঠেছে সংহতির তরঙ্গ ও আশার আলো। শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয় তিস্তা, আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে হয় বন্যা, শুরু হয় নদী ভাঙন। ফলে কৃষিকাজ সহ স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত হচ্ছে তিস্তা পাড়ের মানুষের সবকিছু। তাই তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে পেতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। সোমবার রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ হয়। সমাবেশে যোগ দেয় এ অঞ্চলের সর্বস্তরের লাখো মানুষ। জাগো বাহে, তিস্তা বাঁচাও স্লোগানে এদিন একই সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। টানা 48 ঘণ্টার এ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই তিস্তা নদীর তীরে জমে উঠেছে মানুষের ঢল। জাগো বাহে, তিস্তা বাঁচাও এই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে রংপুরের তিস্তা ঘাট এলাকা। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টানা 48 ঘণ্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিতে হাজারো মানুষ জড়ো হয়েছেন লালমনিরহাটের তিস্তা রেল সেতুর নিচে। এছাড়া আরও 10টি আলাদা পয়েন্টে এ কর্মসূচি চলছিল। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের 5 জেলা জুড়ে এই আন্দোলন শুরু হয়েছে। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের চোখে মুখে ফুটে উঠেছিল ক্ষোভ আর আশার এক অদ্ভুত মিশেল। একদিকে নদী মৃত্যুর প্রহর গুনছে, অন্যদিকে এরই মধ্যে জেগে উঠেছে জনতার অদম্য সংহতি। তিস্তার চরে সমাবেশে আসা কুলাঘাট ইউনিয়নের বাসিন্দা কৃষক মোহাম্মদ আফসার আলী, যার বয়স 60, বলেন, নদী না থাকলে আমাদের জীবন নেই। একসময় এই নদী ছিল আমাদের অন্নদাতা। দেখুন, এখন শুধু বালু আর পাথর। 2 ফসলি জমি এখন মরুভূমি। আবার যখন পানি আসে বাড়িঘর ছাড়তে হয়। তিস্তার তীর ঘেঁষে চলা সড়ক দিয়ে সামনে গেলেই চোখে পড়ে ভুতুড়ে দৃশ্য। পানি শূন্য খাল, ফাটল ধরা কৃষি জমি, নদীর বুকে জমে থাকা শ্যাওলা। যেখানে নদীর পানি বয়ে যাওয়ার কথা, সেখানে পানির অভাবে নদীর মাঝেই হচ্ছে কৃষিকাজ। ধান, আলু, বাদাম সহ কয়েক পদে সবজি চাষ হচ্ছে। লালমনিরহাটের স্থানীয় বাসিন্দা কৃষক মোহাম্মদ মজনু মিয়া বলেন, নদীর সেই পূর্বের প্রবাহিকা ফিরে পেলে আমরা আবারও স্বপ্ন দেখব। আজকের এই জমায়েতই প্রমাণ করে তিস্তা মরেনি, মরতে দেব না আমরা। তার কথায় যেন প্রতিধ্বনিত হয় হাজারো মানুষের আকুতি। সোমবার বেলা 3টার দিকে রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন বাঁচা মরার নতুন লড়াই শুরু হয়েছে। আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে বেঁচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি। ভারতের সাথে বাংলাদেশের 54টি নদী আছে, প্রত্যেকটিতেই তারা বাঁধ দিয়ে রেখেছে। উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, লড়াই না করে কিছু পাওয়া যায় না, লড়াই করে আমাদের অধিকার
আদায় করব, ন্যায্য পাওনা বুঝে নেব। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি, সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। টানা 48 ঘণ্টার এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি ও তার মিত্ররা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় 5 জেলার 11টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের যে আন্দোলন শুরু হয়েছে এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। মাওলানা ভাসানী যেমন তিস্তা রক্ষার আন্দোলন শুরু করেছিলেন, বহুদিন পর আজ আমরা সেই আন্দোলন আবার শুরু করেছি। তিনি আরও যোগ করেন, ভারতকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই, তবে ন্যায্য পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে। সীমান্তে আমাদের নাগরিককে গুলি করে হত্যা বন্ধ করতে হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বাংলায় কথা আছে, ঠেলার নাম বাবাজি। আজকের এই কর্মসূচি যখন 60 দিন আগে ঘোষণা করা হয়েছিল, এরপর গত কয়েকদিন আগে ভারত পানি ছড়া শুরু করেছে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, যদি তিস্তার ন্যায্য হিস্সা না দাও তাহলে আমরা এককভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শুকনো মৌসুমে ভারত উজানের পানি আটকে রাখে আর বর্ষার মৌসুমে ছেড়ে দেয়, যার ফলে আমাদের এখানে বন্যায় সব ভেসে যায়, বাড়িঘর বিলীন হয়ে যায় নদীর গর্ভে। এটা কি কোনো বন্ধুর পরিচয়? কোনোভাবেই না। তাই ভারত আমাদের বন্ধু না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো, এখন সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার। তিস্তার পানির ন্যায্য হিস্সা পেতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সরকারকে যেতে হবে। মাওলানা ভাসানীর মতো প্রয়োজন হলে আবারও আমরা লং মার্চের আয়োজন করব। এবার তিস্তার লড়াই আমাদের জিততেই হবে, যদি এই জনপদের লোকদের বাঁচাতে চাই আমরা। কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি, খাবারের ব্যবস্থা ও তাঁবু টানিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছিল। কর্মসূচিতে শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা এক কাতারে সামিল হয়েছেন শুকিয়ে যাওয়া তিস্তাকে রক্ষার জন্য। শৈশবের স্মৃতি মনে করে স্থানীয়রা বলেন, এই তিস্তায় কত নৌকাবাইজ খেলা হতো, এখন আর হয় না। পানি পায় না এই নদীতে, শুধু বর্ষাকালে পানির দেখা মেলে। চর পড়ে গেছে নদীতে। ভারত পানি ছাড়লে সেই স্রোতে বাড়িঘর বিলীন হয়ে যায় তিস্তার গর্ভে। সারা বছর পানিহীন হয়ে থাকে এই নদী। তিস্তার এই অবস্থার জন্য ভারতকে দায়ী করেন তারা। বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী বলেন, 15 বছর আগেই তিস্তার ভরা যৌবন ছিল, এখন মরার মতো অবস্থা। আমরা তিস্তায় পানি চাই, খনন চাই। তিনিও ভারতকে দায়ী করেন তিস্তার এই অবস্থার জন্য। তিস্তা নদীর বুকে আজ শুধু ক্ষোভই নয়, জেগে উঠেছে আশার আলো, মানুষের চোখে মুখে লড়াইয়ের দৃঢ়তা। তিস্তা নদী রক্ষার এই আন্দোলন শুধু একটি নদীর জন্য নয়, এটি বাংলাদেশের প্রকৃতি, কৃষি ও মানুষের জীবিকার লড়াই। জাগো বাহে, তিস্তা বাঁচাও, এই স্লোগান আজ হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে। যেন তিস্তা আবারও প্রাণ ফিরে পাবে, এমন প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষগুলো। সেই শুরু থেকেই স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সবসময় আপোষহীন। ন্যায্যতা মানে যদি সংখ্যায় অল্পও হয়, শক্তিতে দুর্বল হয়, তবুও যা যৌক্তিক তা স্বীকার করতে হবে। সঠিক কথা একজন মানুষ বললেও তা মানতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিষয়ে কেউ হুমকি দেবে আর নাগরিক হিসেবে নতজানু হয়ে তা মেনে যাব, সেদিন বাসি হয়েছে। মৃত্যু আজ না হলেও কাল হবে। কাজেই দেশের জন্য একদিন আগে মৃত্যুবরণ করতে হলে সেটা হাসতে হাসতে বরণ করে নেব। স্বাভাবিক মৃত্যুর চেয়ে দেশের স্বার্থে মৃত্যু কোটিগুণ মর্যাদাবান ও শ্রেষ্ঠ। দেশের জন্য যারা জীবন দেয় তারা শহীদ, আর যারা বেঁচে থাকে তারা গাজী। ভারত যেভাবে বাংলাদেশ বিষয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, উগ্রতা দেখাচ্ছে, সেটা চরমভাবে আপত্তিকর এবং নিন্দনীয়। কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য কোনো দেশের সরকার ও জনগণের ঔদ্ধত্য ও নগ্ন মন্তব্য সভ্য ভদ্র সম্পর্কের বিপরীত। বাংলাদেশের জন্ম ইতিহাসের সাথে ভারতের অবদান স্বীকার্য, তবে তার অর্থ এই নয় যে ঋণ শোধ করতে গোলামের জিন্দেগি কবুল করতে হবে। সম্পর্ক হবে ন্যায্যতা ভিত্তিক ও সাম্যের। প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা আমাদের কাম্য নয়, কিন্তু আগরতলাস্থ বাংলাদেশের উপ হাই কমিশনে যে বর্বরোচিত হামলা হয়েছিল তা অকল্পনীয় ও নিন্দনীয়। ভারত সরকার নিজ দেশে উগ্রতা দমন করতে পারছে না, এটা তাদের ব্যর্থতা, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে তারা যেভাবে নগ্ন মন্তব্য করছে তা ধৃষ্টতার শামিল। বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপতৎপরতা সহ্য করা হবে না, এ ব্যাপারে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ। ভারত যে ঔদ্ধত্য দেখাচ্ছে তাতে তাদের সাথে নরম সুরে কথা বলার, তোষণ করার সুযোগ নেই।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেয়ে বড় কোনো প্রায়োরিটি এদেশীয় জনগণের সামনে নেই। মাতৃভূমি নয়তো মৃত্যু, যে শপথ দেশবাসী বুকে ধারণ ও লালন করছে, তা যদি ভারতীয় শাসক দল উপেক্ষা করে, এদেশের জনগণের রাগ ও ক্ষোভের ভাষা না বুঝতে পারে, তবে তাদেরকে খেসারত দিতে হবে। বাংলাদেশ ভালো না থাকলে ভারতের ভালো থাকার কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে দল মত ধর্মগোত্রের বিভাজন থাকতে পারে, কিন্তু দেশপ্রেমের প্রশ্নে এক চুলও ছাড় দেওয়া হবে না। এদেশের মাটি, জাতীয় পতাকা কিংবা মানচিত্র রক্তের দামে কেনা, রক্ত দিয়ে কেনা। এসবের সম্মান রক্ষার জন্য যত রক্ত দরকার তা দিতে বাংলাদেশিরা কখনোই কুণ্ঠিত হবে না। বাংলাদেশ বিষয়ে ফ্যাক্ট চেক করে ভারতীয় শাসকদের মন্তব্য করা উচিত। প্রতিবেশীদের সাথে বিমাতা সুলভ আচরণের কারণে সীমান্তে ভারতের কোনো বন্ধুরাষ্ট্র নেই। এতদিন বাংলাদেশ ভারতকে সমীহ করেছে, কেননা শাসকদের ক্ষমতায় থাকার জন্য ভারতকে দরকার ছিল। সেদিন এখন অতীত, দূর পরবাসে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।